একটু শরীফে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্মেলনের দ্বিতীয় পর্বে এখানে যারা রয়েছেন আপনাদের সবাইকে সুস্বাগত এবং অভিনন্দন। আমরা অত্যন্ত আনন্দিত, ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। মহাশয়, আপনাকে অনেক অনেক অভিনন্দন। সেই সঙ্গে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। এবারে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ রাখবো ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি মাননীয় সভাপতি শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয়, ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি মাননীয় সেক্রেটারি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। এবারে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন আমাদের সোসাইটির মাননীয় সেক্রেটারি শ্রী সুরজিৎ পাল মহাশয়। এবারে চারা গাছ অথবা হোম প্লেট তুলে দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি সোসাইটির সভাপতি শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয়। আমাদের ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সভাপতি শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয় এই হোম প্ল্যান্ট তৈরি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মাননীয় প্রধান অতিথি তথা মাননীয় মুখ্যমন্ত্রী সর্বজনপ্রিয় শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে। এবং সঙ্গে নিশ্চয়ই থাকবেন মাননীয় সভাপতি শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয় এবং মাননীয় চেয়ারম্যান শ্রী প্রধান সরকার মহাশয়। এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির চেয়ারম্যান প্রণব সরকার মহোদয়, সেক্রেটারি সুরজিৎ পাল, প্রেসিডেন্ট শ্রী সেবক ভট্টাচার্য, দেবাশিস ভট্টাচার্য, উপস্থিত সমস্ত মিডিয়া হাউসের প্রমুখ এডিটর ইন চিফ, এডিটর, অন্যান্য সাংবাদিক বন্ধুরা, আজকের যে পরিস্থিতি সেটা হচ্ছে কোভিড-19 প্রকোপ এবং তার সঙ্গে মোকাবেলা, তার মধ্যে দিয়ে রাজ্যের ইকোনমিক অ্যাক্টিভিটি কন্টিনিউয়াস রাখা নিজের জীবন শৈলী এবং জীবনচর্চার জন্য নিজেকে তার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। রাজ্য সরকার এই কোভিড মোকাবেলা এখন ট্রিপল টিতে কাজ করছে। 3টি টিতে, একটা ট্রেসিং, প্রথমটিতে ট্রেসিং, দ্বিতীয়টিতে টেস্টিং और তৃতীয়টিতে ট্রিটমেন্ট। और এমনিতে জিবি হসপিটালে যে আমাদের ল্যাব রয়েছে তার মধ্যে টেস্ট নর্মাল और অ্যান্টিজেন টেস্ট নতুন করে সোসাইটি থেকে নেওয়া 116টা পিএসইউ প্রাথমিক হেলথ কেয়ার সেন্টার 116 এবং বাকি হসপিটালগুলো নিয়ে প্রায় 150 হসপিটালের মাধ্যমে নমুনা সংগ্রহ করে রাজ্য সরকার ত্রিপুরার সমস্ত অঞ্চলে টেস্টিং এর মাত্রা বাড়িয়ে দিয়েছে। তাছাড়া বর্ডার এরিয়াতে
যে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কাউন্সিল যেখানে রয়েছে সেখানে বর্ডার এরিয়া 1/2 কিলোমিটার, আর যেখানে রুরাল এরিয়া সেখানে 1 কিলোমিটার সম্পূর্ণ লকডাউন আছে। কিছু কন্টেনমেন্ট জোন আছে, তার মধ্যে লকডাউন রয়েছে। তো এই পরিস্থিতিতে রাজ্য সরকার কাজ করছে, আর ইলেকট্রনিক্স মিডিয়া যে চ্যানেল আছে ওনারাও বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ আর তার পরিবেশন এবং তার মাধ্যমে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে একদিনের প্রেস ক্লাবের সেমিনার কেন নিজেদের দায় দাবি ইলেকট্রনিক্স মিডিয়ার বর্তমান ভবিষ্যৎ যোজনা ও প্রথমবারের মতো 31 জনকে 31টা হাউসকে অ্যাক্রেডিটেশন কার্ড ও তার সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় তার মধ্যে নিজেদের ভাগিদারি কিভাবে হতে পারে এই বিষয়গুলো চিন্তন, আর সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক্স মিডিয়াগুলোর নিয়মানুবর্তিতা, অ্যাকাউন্টেবিলিটি, আর সঙ্গে সঙ্গে বিশ্বসনীয়তা। একবার যদি কোনো চ্যানেল, কোনো পত্রিকা তার বিশ্বসনীয়তা হারিয়ে যায় তো নেবার, তার জীবনে নেবার লিখে রেখে পত্রিকার নাম বা নিউজ চ্যানেল নাম আর চলবে না। একবার যদি পেজ চলে গেছে তো দ্বিতীয়বার ফেরত আসে। আমি ভারতবর্ষে দেখি, আসবো স্যাটেলাইট চ্যানেলও দেখি, ডুবে গেছে কোনো কারণে। আর কারণ কি হয়? ফেক নিউজ, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তি সত্তা। আর সেই কারণে আমি অনেক দেখেছি যে হঠাৎ করে টিআরপি উঠেছে, কোটি কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছে, তারপর আবার সেই চ্যানেলকে বিক্রি করতে হয়েছে, ওই হাউস আর চালাতে পারছে না। বিক্রি করার পর অন্য নাম, নতুন নাম দিয়ে চ্যানেল খোলা হয়েছে, ওই নামে চ্যানেল চলছে। স্যাটেলাইট চ্যানেল, ইন্টারন্যাশনাল চ্যানেল, ন্যাশনাল চ্যানেল। আপনারা সবাই অবগত আছেন এই চ্যানেলগুলি কি কি ছিল আর কোনগুলির অবলুপ্তি হয়েছে। আবার নতুন নাম দিয়ে অন্য কোনো হাউস সেটাকে ক্রয় করে তার শেয়ার নিয়ে অন্য ব্যক্তি শুরু করেছে। ও ব্যক্তি পর্যন্ত চালাতে পারে না, ও ব্যক্তি পর্যন্ত চলে। এটা ভারতবর্ষ, তাতে ডেমোক্রেসি আছে। ডেমোক্রেসিতে ব্যক্তিতন্ত্রের কোনো স্থান নেই। সাময়িক নেতৃত্ব, সামূহিক কার্য ও সাময়িক পদ্ধতি, এগুলোই দীর্ঘকালীন স্থায়িত্ব পায়। বাকিগুলো সাময়িক। যেমন রাজনীতিতে কোন ব্যক্তি যদি মনে করে যে আজকে আমি রাজনীতিতে আসবো, কালকে এমএলএ হবো, পরশুদিন মুখ্যমন্ত্রী হবো, তরশুদিন আমি প্রধানমন্ত্রী হবো, তারপরে রাষ্ট্রপতি হবো, তারপরে দুনিয়ার সর্বপ্রধান ব্যক্তি হবো, এই সম্ভব নেই। মিডিয়া তো যদি কেউ ভাবে যে আমি একদিনে সব পাঠিয়ে দেব, সবকিছু করে নেব, নেই। রাজনীতি আর মিডিয়ার মধ্যে একটা মিল আছে, লং টাইমকে ধরে রাখতে হবে, কন্টিনিউশন থাকতে হবে, তবে গিয়ে সাকসেস আসবে। আর একবার সাকসেস যদি আসে তাকে সমাপ্ত করা কঠিন হয়ে যায়। আর যদি সাকসেসের সঙ্গে কেউ সংঘাতে যায়
মানে পজিটিভনেস, তার সঙ্গে যদি অন্ধকার, সূর্যের সঙ্গে যদি অন্ধকার যুদ্ধ করতে যায়, তো কতটা সময় সূর্যগ্রহণ হয়? খানিকটা সময় আমরা দেখি যে সূর্যকে ঢেকেছে, কিন্তু সূর্যগ্রহণ এমন দেখি যে কোনোদিন একদম রাত্রের অন্ধকারের মতো হয়ে গেছে। খানিকটা সকাল যেমন হয়, সন্ধ্যা হয়, এমন পর্যন্ত একটা সময় পর্যন্ত হয়, তারপর সূরজ তার আলো দিতে থাকে। সূর্যকে কেউ তার যে সময় চক্র আছে তা থেকে কেউ আটকাতে পারে না। গ্রহণ খানিকটা লাগে, ও সেটাও সূর্যকে সূর্যাস্ত করতে পারে না। মনে হয় যেমন একটু বদলি লগ্ন হয়েছে, বাস তারপর সূরজ তার প্রকাশ দিয়ে চলে আসে। তো তার জন্য এগুলো লং টাইম প্রসেস, তার জন্য পেশেন্স চাই। প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক্স মিডিয়া হোক, রাজনীতি হোক, তার মধ্যে পেশেন্স, প্রথম গুণ থাকতে হবে, পেশেন্স থাকতে হবে ব্যক্তির মধ্যে, সংস্থার মধ্যে। আমি যা বলবো ওখানে সেটা হতে হবে, তো ও কোনদিন সাকসেসফুল মিডিয়াম্যান হতেই পারবে না, নেভার। কোন পলিটিশিয়ান যদি ভাবে যে আমি তো মুখ্যমন্ত্রী, আমি এখন বলেছি এটাই হতে হবে, তো বেশি দিনের মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। ব্যবস্থা আছে, সিস্টেম আছে, আইন আছে, কানুন আছে। বলার পর চিফ সেক্রেটারি তার টিম থাকে, সেটা মুখ্যমন্ত্রী যে নির্দেশটা দিয়েছেন সেটা সঠিক কিনা, এটা লফুল কিভাবে করতে হবে, তার মধ্যে কি কি ধারা আনতে হবে, সুপ্রিম কোর্টের কোনো গাইডলাইন আছে কিনা, হাইকোর্টের কোনো গাইডলাইন আছে কিনা, ভারতের সংবিধানের গাইডলাইনের অনুসারে ওনার বক্তব্যটা তৈরি করা হচ্ছে কিনা, এই সবগুলো দেখার পর যখন কোনো ডিসিশন সামনে আসে, তখনই গিয়ে সেই ডিসিশন সাকসেসফুল হয়। আর যদি কেউ ভাবে যে না আমি যা বলবো তাই হবে, এটা এখন একতন্ত্র, দুনিয়াতে এখন একতন্ত্রের স্থান নেই। আর কোন দক্ষ সাংবাদিক, কোন দক্ষ ইলেকট্রনিক্স মিডিয়া হাউস, কোন প্রিন্ট হাউস, বা কোন দক্ষ রাজনীতিবিদ যখন সূর্যের উপর গ্রহণ লাগতে পারে কিন্তু তাকে ঢাকতে পারে না, গ্রহণ হতে পারে কিন্তু ঢাকা কঠিন। তো এই বিষয়গুলি মাথায় রেখে যদি আমরা কাজ করি, চাই রাজনীতি হোক আর সাংবাদিক জগতে, সাকসেস আপনি আপ আপনার হাউসে এসে বসে নেন। আমরা অনেক সময় দোষারোপ করি আমার হাউসটাকে ডাউন করে দিয়েছে। কাউর হাউস কেউ ডাউন করতে পারে না, কাউর রাজনীতি কেউ ডাউন করতে পারে না। কংগ্রেসের রাজনীতি রাহুল গান্ধী আর কুঙ্গি ডাউন করে, মোদি করে না। কোন মিডিয়া হাউস যদি ডুবে যায় তার জন্য কোন রাজনীতিবিদ করতে পারবে না, খুদ দায়ী থাকবে তার জন্য, কারণ খুদ সেই রণকৌশল নিয়েছে, রণনীতি নিয়েছে। আর এমনিতেও প্রত্যেক মানুষের, প্রত্যেক হাউসের একটা স্বভাব থাকা উচিত বা থাকে। আমি বিপ্লবদের 4 বছর যাবৎ আপনারা দেখছেন রাজনীতি, জানে না জানে প্রত্যেকে কিন্তু আমার একটা স্বভাব বোঝে, জানে। আর স্বভাব সিদ্ধ
আদত কায়দাতেই আমি আমার দৈনন্দিন জীবন, রাজনীতি আর রাষ্ট্রনীতি সেই কর্মযোগে থাকি। হঠাৎ করে যখন স্বভাব চেঞ্জ হয় তখন মানুষ বলবে বিপ্লবদের নটঙ্কি করতেছে, উনি তো এমন না, উনি তো এভাবে প্রতিক্রিয়া দেন না, উনি তো এভাবে কথা বলেন না, আজকে কেন মনে করছে কারণে? আমার যে স্বভাব সিদ্ধ, যেই ধারায় আমি চলছি, নদী যেভাবে যাচ্ছে ঠিক সেভাবেই গতি তৈরি হবে আর সেভাবেই যেতে হবে। আর আমার স্বভাবের বাইরে আমার মিডিয়া হাউসের একটা টেস্ট আছে, মিডিয়া হাউসের একটা স্বভাব তৈরি হয়, সেই দিশাতে চলছে, হঠাৎ করে ব্রেক দেবো আর অন্য দিশাতে চলা শুরু করবো, তো বিনাশ 100% বিনাশ। যেমন ত্রিপুরাতে আমাদের বিরোধী পার্টির একটা মুখপাত্র আছে, আমিও করি, কিন্তু এটার একটা টেস্ট আছে। তা কি লিখবে? আমি 2015-তে এসেছি, যেমন লিখছে এখন তেমনই লেখে। তো তার মধ্যে তার একটা বিশ্বসনীয়তা আছে যে এটা এটাই লিখবে, এটা থেকে এটাই পাবো, তৈরি করে রেখেছে। কারণ পার্টি মুখপাত্র তো এইভাবেই হবে, এমনই লিখবে। ও তার মধ্যে যদি দেখি বলতে বিপ্লবদের জিন্দাবাদ, বিপ্লবদের মহান কাজ করছে, তো আমি বাবু মাত্রেন মানুষ যেও বলবে যে বাবু কি হয়েছে, হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই যে প্রথম পেজে 2 দিন ধরে আইতেছে যে মুখ্যমন্ত্রীর একদম নিষ্ঠার ফুলঝুরি চলতেছে। তো যারা সেই পত্র, সেই পত্রের পাঠক, তাদের অনেকে জ্বর হয়ে যাবে। কারণ কি, তার একটা স্বাদ তৈরি হয়েছে, সবাই জানে এটা টক, হঠাৎ করে চিনি এটা দিচ্ছে 2 কিলো, তো লোক তখন ভাববে চিনিটা কি আসলে চিনি না এটার মধ্যে অনেক কিছু মিক্স আছে। একবার ফরেন্সিক যাচ করে, একবার এরে ফোন করবো, এমন করবো, আসলে ওই পত্রিকা আমি দেখি অন্য কেউ আমার সাথে বাড়িতে গেছে, প্রশ্ন। এই কারণে আমি বলি না আপনারা এই ধরনের করেন, কিন্তু আমি বলবো মিডিয়াতে নিজেকে দীর্ঘদিন ধরে রাখার জন্য একটা নিজের ব্যক্তিত্ব বা নিজের হাউসের ব্যক্তিত্ব, নিজের হাউসের টেস্ট সেটা তৈরি করতে হয়। সেটা যদি কন্টিনিউশনে একই ধরনের থাকে তো যাকে কোনোদিন আকাশ ছোঁয়া পর্যন্ত চলে যায়। আর যদি বারবার চেঞ্জ করে আর যদি ফলো আপ না করা হয় সেই নিউজে, তো মানুষ বুঝে যায়। কালকে দেখলাম যে দুয়ারে আজকা করবেন না, তের মতো রূপ নাই, কি ব্যাপার, হয়তো বা দেখার জন্য একটু দেখবে। पब्लिक सब कुछ जानता है, हम लोग को गलत फहमी हो जाता है जो আমরা বুঝি সবচেয়ে বেশি বুঝি, ऐसा नहीं है। আমি রাজনীতি করি, অতটা তো শিখেছি। সামনে যারা বসে আছে, আমার সামনে যারা দাঁড়িয়ে আছে, এরা কি চাইছে সেটা যদি আমি না বলতে পারি, সেটা যদি আমি না বুঝি, তো আমি রাজনীতিতে পরিপক্ক ব্যক্তিত্ব অনুসরণ তৈরি হতে পারবো না। আমি কি বুঝেছি সেটা থোপে দেব, পাবলিক মানে না। তার জন্য প্রত্যেকটি মিডিয়া হাউসের কাছে আমার নিবেদন থাকবে, অ্যাক্রিডিটেশন কার্ড এসেছে, জ্যাকেট এসেছে, অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছে, এগুলো তো প্রসেস চলতে থাকবে। আর জীবনে অর্থের প্রয়োজন আছে,
পরিবার চালাতে হবে, হাউসের সবাইকে স্যালারি দিতে হবে, এগুলো তো লাগবে। পারদর্শী মতের সঙ্গে পারদর্শী হাউস তৈরি করা, তার বিশ্বাস নেতা তৈরি করা, যেটা যখন তৈরি হয়েছিল তার স্বাদ এমন ছিল, এভাবে চলছে, আজও এভাবেই চলছে। গ্রাহক বাড়বে, টিআরপি বাড়বে, লোক দেখবে, আপনার হাউসের আর্থিক উপার্জন বাড়বে। অনেক সময় কাউ কাউ মাঝে ফোনও করবে, আরে তোমার একটু সাহায্য পেলাম, এই কিছুটা দেখা दो, তার একটু वो गलतफहमी है। आपके न्यूज दिखाने से वो उस व्यक्ति को कोई फर्क नहीं पड़ता, कोई फर्क नहीं पड़ता। কারণ কি, ইউরো জার্নালিজম যদি মানুষ না বুঝতো, যদি আমরা না বুঝতাম, তাহলে নামকরণ কে করলো? আমরাই তো করেছি। আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারি, কোন নিউজটা ঠিক, কোন নিউজটা ব্যাঠিক, প্রত্যেকটা পাঠক সেটা জানে, প্রত্যেকটা পাঠক। কিন্তু মজা নেওয়ার জন্য দেখছো এনভায়রনমেন্ট লেকচার दिलो तो वो भी मजा लेगा, उसको भी पता है गलत। দিলাম তো একটু তাই, আবার ফোন করবো, ফোন করে দেখেছো এর একটু দিলাম। বন্ধুরা, রাজনীতিবিদও যেমন চ্যানেল হয় না, और চ্যানেল দিয়েও রাজনীতিবিদ তৈরি হতে পারে না। লিডারশিপ কোন চ্যানেল তৈরি করে দিতে পারবে না, আর কোন রাজনীতিবিদও কোন চ্যানেলের অস্তিত্ব তৈরি করে দিতে পারে না। কে তৈরি করবে অস্তিত্ব? পাবলিক। আপনাদের সঙ্গে আমাদের একটা মিল আছে, আমাদেরকেও পাবলিক তৈরি করে, মিডিয়া হাউসগুলোকেও পাবলিক তৈরি করে, এই জায়গাটা মিল আছে। বাই দ্য পেপার সাংবাদিকের যে জীবন, বাই দ্য পেপার, তার উপরে নির্ভর করে, মানুষের উপরে। যারা পলিটিশিয়ান তাদেরও নির্ভর বাই দ্য পেপার। তো আমি আশা করি ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা যে সংবাদ পরিবেশন করব, তার মধ্যে বাস্তববাদী ও যার মধ্যে মানুষ ভবিষ্যৎ দেখে, বর্তমানকে বোঝে, ও যেগুলো সুদূর প্রসারী, এগুলোকে নিয়ে চলা। মিথ মশলাপালা যে সংবাদ, ঠিক আছে করুন, একটু এন্টারটেনমেন্ট করতে হয়, এন্টারটেনমেন্ট। মিথ মশলাপালা খবর মানুষ দেখে, বড় বড় চ্যানেল দেখা। কারণ তাত্ত্বিকতা, ডেটা, ইকোনমি, গ্রোথ, এগুলো সবসময় ভালো লাগে না। সারাদিন আমি ইকোনমি করতে, ব্যবসা বাণিজ্যের খবর নিতে থাকবো, তো লোক দেখতে চায়। কোন একটা পলিটিশিয়ান বা কোনো ব্যক্তি কোনো জায়গায় একটা কিছু বলে দিয়েছে, তো তাকে একটু দেখানো। দেখানোর সময় সেও জানে, সংবাদ মাধ্যমও জানে যে বেসলেস খবর, मजा लेगा। देखाने समय सेव आ सकते, वो क्या बोल रहा है? पॉलिटिशियन ऐसा बोलता है क्या? पागल है किसी तो वो दिन करता है কারণ পাবলিকও দেখতে চায়। আরে কি রে রাহুল গান্ধী বলে কি কইছে, যখনই বাইরে কোনো মিনিটে কিছু হয়, তো ওই দিন আমি কাউকে বলেছি একটা তো প্রমাণিত
যতদিন রাহুল গান্ধী আছে ততদিন আর বিজেপির কোনো চিন্তা করার দরকার নেই। আপনি হাত আমাদের সরকারকে বসিয়ে রাখবেন। ওই ব্যক্তি ফেরত কেন? স্থায়িত্ব নেই। খুলে দেখুন আজ থেকে 3 বছর আগে কি বলেছে, কি নিয়ে নেমেছে, ওই ট্র্যাকে নেই। কখন কি বলবে, কে এসে কোনোদিন সীতারাম বাবু এনে কিছু দিয়ে দেবে, কোনোদিন ওই বাবু এনে কিছু দিয়ে দেবে, সেগুলো বলে দেবে। আর মোদী যখন থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী, যেই মোদীর টেস্ট, যেই মোদীর নমুনা, যেই মোদীর রণকৌশল, যেই রণনীতি, ঠিক সেই আজ পর্যন্ত সেম টিম। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন যে টিম ছিল তার মধ্যে পিএম হওয়ার পরে সামান্য অ্যাড হয়েছে। যেভাবে তিনি মুখ্যমন্ত্রিত্ব কালে এক মুখ্যমন্ত্রী যেভাবে পরিচালনা করতেন রাজ্যকে, ঠিক প্রধানমন্ত্রী হওয়ার পর সেই দিশাতে মোদী কাজ করতেন। কোনো পরিবর্তন নেই। তার জন্য মোদীজির নেতৃত্বকে পুরো দুনিয়া মেনে নিয়েছে। স্থায়িত্ব হ্যাঁ, স্টেবল হ্যাঁ। ব্যক্তি যেদিন থেকে শুরুয়াত করেছে, যে মিশন নিয়েছে, যে বিধান নিয়েছে, যে মানসিকতা নিয়েছে, কন্টিনিউশন সেই জায়গাতে বলছে সবকা সাথ সবকা বিকাশ, তো সবকা সাথ সবকা বিকাশ এভরিওয়্যার, এভরি সেক্টর দেখিয়ে দিয়েছে, প্রমাণিত করে দিয়েছে। জাত পাত পন্থ 2019 ইলেকশনে প্রমাণিত হয়ে গেছে। কেন? স্টেবিলিটি, सही सोच, सही दिशा, सही मंत्र और सही ट्रैक। सक्सेस एमনি আসে না বন্ধু। আমরা কঠিন জায়গায় আছি। আমাদের কালকে কি হবে কেউ লিখে বেরো না। সাংবাদিকতা করার জন্য বেরোবো, অমরপুর যাবো, বড়মারাদা যাবো, ছাপড়া যাবো, কোনো স্থিরতা নেই। কিন্তু কেউ যদি কোনো হ্যান্ডি ক্লার্ক কোনো জায়গায় চাকরি করে, তো যে জায়গায় ওর পোস্টিং হয়েছে সবাই জানে যে সকালবেলা বেরোবে, ওই অফিসে যাবে, 8 ঘন্টা কাজ করবে, অফিস থেকে বেরোবে। পত্রকারদের এমন হয়, এখন এখানে আমার রেকর্ডিং করছে, হঠাৎ করে ওখানে একটা দেখবে হোয়াটসঅ্যাপে ওখানে একটা কার্যক্রম হচ্ছে, দৌড়ে আবার ওখানে চলে যাবে। কোনো প্ল্যানিং ছাড়া অন্যের প্ল্যানে চলতে হয়। পলিটিশিয়ানদের যেন অন্যের প্ল্যানে চলতে হয়। বলে স্যার আপনি কি প্ল্যান করেন না? করি, কিন্তু তারপর ওই প্ল্যানে আমি চলতে পারি না। কারণ আমার হয়তো বা প্ল্যান করে রেখেছে যে 5টার সময় আমার ক্যাবিনেট সেক্রেটারি হবে। এর চেয়ে বড় তো মিটিং হতে পারে না একটা মুখ্যমন্ত্রীর জন্য। 5টার সময় ক্যাবিনেট মিটিং হবে, ও দেখা গেল সাইক্লোন এসেছে 5টার সময় আগরতলাতে, পুরো আগরতলার 5টি ঘর ভেঙে পড়ে গেছে। আমি ক্যাবিনেট মিটিং করবো, নেবার আমি ওই বাড়ি ঘরটির কাছে যাবো, লোকসান কি হয়েছে সেখানে ক্যাবিনেট মিটিং ক্যান্সেল করে। কিন্তু যে কোনো ক্লারিক্যালে চাকরি করে, তাকে যদি বলে ক্যাবিনেট মিটিং 5টার সময় আছে, তার বাড়ির সামনে 3টে ঘর ভেঙে গেছে, সে সেই বাড়ি ঘরে গিয়ে দাঁড়িয়ে থাকবে না। সে জানবে ক্যাবিনেট সেক্রেটারি মিটিং হবে, আমার টাইপ করে দিতে হবে, সে অফিসে চলে যাবে। এই দুইটা মিল পলিটিশিয়ান এবং সাংবাদিকদের মধ্যে আছে। অন্য আমাদের জীবনশৈলী, জীবন রেখা তৈরি করে। আমরা আমাদের নিজের জীবনের রুটিন তৈরি করতে পারি না। মানুষ আমাদের জীবন শৈলী রুটিন তৈরি করে, প্রতিদিন পরিবর্তিত হয়েছে। ও তার মধ্যে কাজ করে নিজেদের পারদর্শিতার সঙ্গে, স্থায়িত্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া। আর যদি স্থায়িত্বের সঙ্গে, স্থায়ী মতামতের সঙ্গে, স্থায়ী টেস্টের সঙ্গে যদি এগিয়ে যেতে হয়, এগিয়ে যেতে পারি, তবেই আমার হাউস সাকসেসফুল হবে। আর তারপর আপনি লক্ষ্মী আপনার ঘরে আসবে।
লক্ষ্মী চঞ্চলা এমনিতে আপনার হাউসে বললেই চলে আসবে। আপনার ক্রিয়া কৌশলের মাধ্যমে আপনার কাছে আসবে। তাই বন্ধুরা, সংবাদ পরিবেশন করুন, সোসাইটির সমস্ত খবরাখবর নিয়ে আসুন, তো তার মধ্যে স্বচ্ছতা, স্বনির্ভরতা, স্বাভিমানী যে 3 শব্দ বললাম, প্রত্যেকটি সংবাদের মধ্যে যাতে তা পরিবেশিত হয়। হাউস হোক না, এখন 48টা কাছাকাছি প্রায় ইলেকট্রিক মিডিয়া চ্যানেল আছে, 90টা হয়ে যাক, 900 হয়ে যাক, कोई फर्क नहीं पड़ता। আপনার ব্যক্তিত্ব, আপনার হাউসের কর্তৃত্ব, কার্যকলাপ সবকিছুকে পরাজিত করে উপর ওঠে। রাজনীতি তো তেমন। ভারতীয় রাজনীতিতে মোদী সেন্ট্রাল রাজনীতিতে আসার হবে না। বহু লোকের পদ বানিয়েছিল এরা এবং প্রধানমন্ত্রী, কারণ মোদীজি তো রাজ্যে রাজনীতি করছে, তো এই লোকগুলো প্রধানমন্ত্রী হতে পারে, এমনটা হয়নি। ত্রিপুরা তো এমন হয়েছে, যাদের পরিকল্পনা, কল্পনা, প্ল্যান সবকিছু তলিয়ে গেছে। আমার মূল বিরোধী পার্টি, তাদের কোনো ব্যক্তিরা বিরোধ করি না, আমি সেই সোচের বিরোধিতা করেছি, কারণ সেই সোচ ত্রিপুরাকে ডেভেলপমেন্ট এনে দিতে পারেনি। আজও ডেভেলপমেন্টের সোচ নেই। ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে কি কি পলিসি নিতে হবে, কি কি করতে হবে, তার জন্য পরিকল্পনা করা। বন্ধুরা, উঙ্গলি তোলার সময় আগে নিজে সেই কাজটা করে দিতে হবে, তবেই অন্যের দিকে উঙ্গলি তুলব। ত্রিপুরাতে ট্রেন আসুক, প্রথম নর্থ ইস্ট এক্সপ্রেস ত্রিপুরাতে, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যে আসবে, তার জন্য বারবার তৎকালীন রেলমন্ত্রীর কাছে যাওয়া। পুরনো রাজ্য সরকার তার জন্য কাজ করেনি, আমি সেটা বলবো না। অপোজিশনে কিভাবে সকারাত্মক কাজ ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য, ত্রিপুরার ভবিষ্যতের জন্য এই কাজগুলো আমরা করেছি, তাতে হাত বাটিয়েছি। ও ট্রেনের নাম পর্যন্ত ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস নামকরণ পর্যন্ত নিয়ে এসেছি। আমাকে তৎকালীন সময় রেলমন্ত্রীর যে ওয়েস্ট উনি বলছিলেন যে নেই, এটা তো ধার্মিক নাম হয়ে যাবে, এখন আর সেগুলো হয় না। আমি তখন ওনাকে বলেছি, एक काम करिए, पहले पूरी एक्सप्रेस का नाम चेंज कर दीजिए, जगन्नाथ एक्सप्रेस का नाम चेंज कर दीजिए, कामाख्या एक्सप्रेस का नाम चेंज कर दीजिए। जब हम एक नाम धनाधन बोलছি, তারপর नहीं सर ठीक है कोई बात नहीं, इसको नाम करते। 3 বড় উদাহরণ আপনাদের সামনে প্রস্তুত করেছি, एक रेलवे, एक लाइफलाइन, और तीसरा त्रिपुरार जे कोनो डेवलपमेंट है, তার মধ্যে तीसरा বড় হচ্ছে উজ্জ্বলা যোজনা সঠিক প্রয়োগ। ধর্মেন্দ্র প্রধান जी के एने
ত্রিপুরাতে এই রবীন্দ্র ভবনে কার্যক্রম করে তার শুরুয়াত। তার আগে মাত্র 7,000 কানেকশন এক বছরে। আমরা প্রেসার করার পর 34,000-এ পৌঁছেছে, কারণ তৎকালীন সরকার, তার মধ্যে মোদির ছবি আছে বলে গ্যাস এজেন্সিগুলোকে ধমকানো হচ্ছিল যে এগুলো যাতে মানুষের কাছে না দেওয়া হয়। বন্ধু, এইভাবে এমনিতে পরিবর্তন হয়নি। মানুষ এগুলো দেখেছে, প্রত্যক্ষ করেছে। যারা এই দলের লোকগুলো ত্রিপুরার ডেভেলপমেন্ট চাইছে, তখন সিপিএম থেকে বড় মাত্রায় বেরিয়ে বন্ধুরা পাশে দাঁড়িয়েছে। হয়তো বা মিছিলে আসতে পারেনি, গিয়ে ইভিএম মেশিনে বটন দাবিয়ে দিয়েছে। কিন্তু আজ যখন হলদিয়া থেকে জাহাজ চলে ত্রিপুরার উদ্দেশ্যে চিটাগাংয়ের দিকে চলে আসছে, তার বিষয়ে একবারও বলে না, একবারও ছবি সেই পত্রিকা ওঠে না। শ্রমণাতে জেটি তৈরি হয়ে গেছে, তো 21 দিনে তৈরি হয়ে গেছে জেটি, তার হেডলাইন হয় না। বারাণসী থেকে জাহাজ চলবে, ছোট জাহাজ, শ্রমণাতে আসবে। ত্রিপুরা থেকে মালপত্র উত্তর ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে চলে যাবে, একবারও তার আলোচনা হয় না। বন্ধুরা, এক দিনের জন্য এক লাইন নেই যে ত্রিপুরার ভবিষ্যতের জন্য কি চিন্তা করেছে, কোন 40টা বছর ত্রিপুরার সঙ্গে এভাবে অন্যায় হয়েছে। আমি তো সগর্বে বলতে পারি, সগর্বে, যে ত্রিপুরাতে 37 লক্ষ যে মানুষ আছে, তার মধ্যে যে জুনুন রয়েছে, যে পারদর্শিতা, রণকৌশল রয়েছে আম আদমির মধ্যে, তার পরিণাম থাকবো, ত্রিপুরার জন্য কাজ করব। আর যদি মৃত্যু হয়ে যায়, একদিন একদিন তো মরবো, তো তার জন্য পূর্বজনের জন্য স্মৃতি মন লাগিয়ে দিয়েছি। সেখানে ত্রিপুরার প্রত্যেকটি ব্যক্তির মৃত্যুর পর গিয়ে তার পূর্বজদের নামে গাছ লাগানো যায়, তার ব্যবস্থা আছে, তার কিউআর কোড দেওয়া হয়েছে। দুনিয়াতে যেখানে থেকেই আপনি 300 টাকা বুকিং করে অনলাইনে সেখানে গাছ লাগাতে পারবেন, আর সেই গাছ কতটা বলেছে সেটাও আপনি দেখতে পারবেন। আর মৃত্যুর পরও এই গাছ হয়ে ত্রিপুরার মানুষকে অক্সিজেন দেওয়ার জন্য বিপ্লবীতে বসে থাকবে। কারণ কি, 37 লক্ষ ত্রিপুরাবাসী খুব কম সময় আমাকে যা দিয়েছে, আমাকে সেটাকে ফেরত দিতে হবে বন্ধুরা। তার জন্য সারা জীবন তো আমার থাকবে, আর মৃত্যুর পরও সেই স্মৃতির মনেই থাকবো, গাছ হয়ে ত্রিপুরার মানুষকে অক্সিজেন দেব। আর আমি আপনাদেরকে বলবো, ওই দিশাতে আপনারা কাজ করুন, তো ত্রিপুরা মিডিয়া এক নতুন দিশা নিয়ে চলবে, সকারাত্মক মানসিকতা। কিছু কিছু খাট্টা মিঠা লাগাই, নাহলে আবার হাউস চলবে না। কিন্তু खट्टा मीठा इतना नहीं लगाइए जो आपका टीआरपी खत्म हो जाए। আর তারপর দোষ দেবেন আগে সর্বদার কারণে ডুবে গেছে না, একে ভাইয়ের কারণে ডুবে গেছে না, কেউ কারণে কেউ ডুবে না, নিজের কারণে নিজে ডুবে। এই বাক্যগুলো যদি আমাদের জীবনে আমরা লাগু করতে পারি, আমি আশা করি নিজের হাউসকে তো এস্টাবলিশ করবই, তার সঙ্গে সঙ্গে মানুষের রোজগার দেওয়ার ব্যবস্থা করতে পারবো। ত্রিপুরার যে সুন্দর একটা মানসিকতা তৈরি হয়েছে,
সেটাকে দুনিয়ার সামনে তুলে ধরতে পারবো। যেমন আমরা যদি পাঞ্জাবের মানুষের বিষয়ে কথা হয় तो এটা বলি কি पंजाबी सरदार, अरे बाप रे सरदार तो किसी को डरता ही नहीं, इनका दिमाग कम होता है किंतु ताकत बहुत होता है और उनको ताकत से जीता नहीं जा सकता, उनको प्रेम से जीता जा सकता है। कहावत जो मैंने कहा सही है क्या नहीं? ऐसे ही हरियाणा में জাট প্রচুর আছে, তো হরিয়ানা জাটেদের বিষয়ে বলে জাটেদের উপর দিমাগ কম থাকে কিন্তু হৃষ্টপুষ্ট। पंगा যদি জাটের সঙ্গে নেয় तो घर से बंदूक निकाल के लाता है। बंगाल वो बाঙালি বলে এদের সঙ্গে বুদ্ধিতে पंगा না। বাঙালিদের একটা পরিচয় আছে পুরো ভারতবর্ষের মধ্যে কি পুরো বুদ্ধিমান, দিমাগের ঘা। প্রত্যেক জাতি প্রত্যেক ব্যবস্থার প্রত্যেক কোণা একটা আলাদা আলাদা পরিচিতি আছে, এটাই বাস্তব। ওর বাস্তবটাকে নিয়ে এগিয়ে চলতে হয়। আমি আশা করি আপনাদের এই সেমিনার সাকসেসফুল হবে। আপনারা এই এক নতুন দিশা আর নতুন উদ্যম নিয়ে নিজের নিজের হাউসকে শক্তিশালী করবেন, ত্রিপুরার আকাশ বাতাসকেও শক্তিশালী করবেন, ত্রিপুরার মানুষের মানসিকতাটা বোঝে সেভাবে সংবাদ পরিবেশন করবেন। এবং আমরাও যারা রাজনীতিতে রয়েছি বা সরকারে রয়েছি আমাদেরও দায়িত্ব মানুষের মানসিকতা বোঝে, পজিটিভিটি বুঝে এবং সমাজকে সঙ্গে নিয়ে সমাজের সঙ্গে এক মিলন রেখে সরকার পরিচালনা সেই দিশাতে সরকার কাজ করছে। আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। সবাইকে কৃতার্থ করছে। আমরা সকাল থেকে এই সম্মেলনে যে বিষয়গুলো আলোচনা করছিলাম এর মধ্যে অবশ্যই প্রফেশনাল দিকগুলো তো আছেই, ফিনান্সিয়াল বিষয়গুলো আছে, বিজ্ঞাপনগুলো আছে, এর সাথে যে বিষয়টা আমরা খুব গুরুত্ব দিয়ে আলোচনা করেছি এথিক্যাল দিক, সাংবাদিকতার নৈতিকতার দিক, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর আলোচনাতে তার ইঙ্গিত দিয়েছেন, সেই বিষয়ে আলোচনা করেছেন। এই কথাগুলোকে পাথেয় করে ত্রিপুরা রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়া মানে টিভি মিডিয়া আগামী দিনে আরো শক্তিশালী হবে এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জায়গায় মানুষের ভরসার জায়গা তৈরি হবে। এই প্রত্যয় এই সম্মেলন থেকে উত্থাপিত হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই ইলেকট্রনিক্স মিডিয়ার যে সোসাইটি রয়েছে এই সোসাইটিকে আরো স্ট্রেনথেন করার জন্য নিজেরা আত্মনিয়োগ করুন। সবাইকে সশ্রদ্ধ নমস্কার। আজকে সম্মেলন এখানেই শেষ।